নমস্কার বন্ধুগণ, আমি সংযুক্তা এসে গেছি একটা নতুন পর্ব নিয়ে। আমার চ্যানেল আননোন হিস্ট্রিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলে হাম্পি জায়গাটি সম্বন্ধে জানি। শ্রীকৃষ্ণদেব রায়ের রাজত্বকালে হাম্পি ছিল বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী। আমরা এখন আছি অন্ধ্রপ্রদেশের অন্তর্গত কার্নুল জেলার অন্তর্ভুক্ত একটি ছোট্ট গ্রাম, নাম চিপ্পাগিরি। শ্রীকৃষ্ণ দেবরায়ের পূর্বজ বুক্কা রায় তার রাজত্বকালে এই জায়গা মানে চিপ্পাগিরিতে রাজধানী প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। এই চিপ্পাগিরির পূর্ব নাম হচ্ছে শিল্পাগিরি। বুক্কা রায়ের রাজত্বকালে এই অঞ্চলে 101টি মন্দির এবং 101টি বাঁধানো পুষ্করিণী স্থাপন করা হয়। এই স্তম্ভ এবং মঞ্চ স্থাপনের মধ্য দিয়ে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী প্রতিষ্ঠা শুরু হয়। পরবর্তীকালে তীব্র জলসংকট এই রাজধানী নির্মাণের বাধা হয়ে দাঁড়ায়। আমি এখন দাঁড়িয়ে আছি একটি পুরনো শিব মন্দিরের সামনে। এই শিব মন্দিরের নাম শ্রী 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 ভোগেশ্বরা স্বামী টেম্পল। এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় 1200 শতকে। বুক্কা রায়ের রাজত্বকালে এই মন্দিরটি স্থাপন হয়। এই মন্দিরের আরাধ্য দেবতা হলেন মহাদেব। ইতিহাসে আছে যে এই মন্দির ভোগেশ্বরা স্বামী টেম্পলে শ্রীকৃষ্ণদেব রায় নিজে 2 রাত্রি যাপন করে গেছেন। মন্দিরটি পুরোপুরি পাথর দিয়ে তৈরি। বড় বড় পাথরের স্তম্ভ দাঁড় করিয়ে একটার সাথে আর একটা খিলান করে এই মন্দির তৈরি। পুরোপুরি পাথরের তৈরি এই মন্দির। এটি হলো প্রধান প্রবেশদ্বার, যাকে বলে গোপুরাম। মন্দির পরিসরের চারিদিকে পাথরের দেওয়াল দিয়ে চারিদিকে উঁচু পাঁচিল দেওয়া। এই মন্দিরেও দ্রাবিড়িয়ান সভ্যতা চোখে পড়ে। মন্দিরের প্রধান প্রবেশদ্বার মানে গোপুরাম সুন্দরভাবে রং করা এবং ওয়েল মেনটেন্ড। এবার প্রবেশ করা যাক মন্দিরের ভিতরে। মন্দিরের পাঁচিল পাথর দিয়ে তৈরি এবং উপরে যে পাথরগুলি রাখানো, সেই পাথরের মধ্যে বিভিন্ন দেবতার ছবি খোদাই করা। মন্দিরের মেন গেটে পাথরের উপর খোদাই করা নকশা চোখে পড়ে। এই খোদাই করা কাজের উপর রং করা হয়েছে পরবর্তীকালে। একটি পাথরের উপর আরেকটি পাথর রেখে এই গোপুরামটাকে দাঁড় করানো হয়েছে। এই গোপুরামটি এত পুরনো যে পরবর্তীকালে এর রিস্টোরেশনের কাজ করা হয়েছে। এটি হলো মন্দিরের ধ্বজাস্তম্ভ।
দাক্ষিণাত্যের মন্দিরগুলোর প্রবেশদ্বারে সবসময় হাতি দেখতে পাওয়া যায়। এখানেও সেই নিয়মের ত্রুটি নেই। প্রবেশের দুই ধারে দুটি হাতি, তবে বাঁ দিকের হাতিটা একটু বড় এবং ডান দিকের হাতিটি একটু ছোট আকারে। সম্পূর্ণভাবে পাথর দিয়ে তৈরি এই হাতিগুলি এক শিলায় তৈরি, মানে একটি পাথরখণ্ড কেটে একটি হাতি তৈরি করা হয়েছে। মন্দিরটি সম্পূর্ণভাবে পাথর দিয়ে তৈরি এবং সেই পাথরের গায়ে বিভিন্ন ডিজাইন খোদাই করা আছে। এই যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছেন, এটি প্রায় ধ্বংস রাস্তায় চলছে। এটি হচ্ছে আবহবিকার বা ওয়েদারিংয়ের ফলাফল। এটি কোনো বাহ্যিক শক্তির আক্রমণ নয়। এই মন্দিরটি হলো বালাজি মহারাজের মন্দির। পরবর্তীকালে এই মন্দিরটিরও রেস্টোরেশনের কাজ করা হয়েছে। চলুন এখন মূল মন্দিরে যাওয়া যাক। মন্দিরের ভিতরে পাথর দিয়ে খুব সুন্দর বসার জায়গা করা আছে। মন্দিরের উপরে দেখুন কি সুন্দর জ্যামিতিক আকারে ডিজাইন করা। এটি দক্ষিণ ভারতের সকল মন্দিরে এই ডিজাইন দেখতে পাওয়া যায়। মন্দিরের ভিতরে স্তম্ভগুলির ডিজাইন একটি স্তম্ভ থেকে আরেকটি স্তম্ভ আলাদা। এখানেও পাথর দিয়ে তৈরি উঁচু মঞ্চ তৈরি করা। আমরা যে বাইরে মন্দিরের চূড়া খসে গেছে দেখলাম, সেই মন্দিরটি এইটি। মন্দিরের গর্ভগৃহ এখন বন্ধ আছে, কিন্তু পাশের ডিজাইনগুলো দেখুন, পাথর দিয়ে তৈরি করা। বাইরে থেকে শুধু 3 জন নন্দী মহারাজকেই আমরা দেখতে পাচ্ছি। গর্ভগৃহ বন্ধ। দরজার 2 সাইডে পাথর দিয়ে তৈরি জাফরি দেখতে পাচ্ছি আমরা। দরজার 2 ধারেই এরকম পাথরের জাফরি আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এই জাফরিগুলো একক শিলায় তৈরি। এখানেও পাথরের উপর খোদাই করা মূর্তি এবং ডিজাইন চোখে পড়ে। মন্দির যখন বন্ধ, তখন ভাবলাম মন্দির প্রাঙ্গণটা একটু ঘুরে দেখা যাক। মন্দির প্রাঙ্গণের এই ঘরগুলিও পাথর দিয়ে তৈরি। এই ঘরগুলো হলো মন্দিরের পুরোহিত মশাই এবং সাহায্যকারীদের ঘর।
পুরো মন্দির প্রাঙ্গণটা পাথর দিয়ে তৈরি। মন্দিরের চূড়াতে দেখলাম নন্দী মহারাজ, উনিও আবহবিকারের ফলস্বরূপ দাঁড়িয়ে আছেন। মন্দির প্রাঙ্গণটি খুব পরিষ্কার, কোথাও ফুল পাতা কিচ্ছু পড়ে নেই। মন্দিরের পিছনে এই দাগগুলো দেখা যাচ্ছে, এই দাগগুলো হলো মানসিক করার দাগ। এটি হলো আরেকটি মন্দির, শিব ঠাকুরের মন্দির, কিন্তু এটি এখন বন্ধ আছে। উপরের এই যে ছাউনিটা দেখতে পাচ্ছেন, এইটা মন্দির কর্তৃপক্ষ পরবর্তীকালে তৈরি করেছে। এই মন্দিরের চূড়াটি আবহবিকার ফলস্বরূপ দাঁড়িয়ে থাকলে কি হবে? মন্দিরের মেন দ্বার মানে গোপুরাম কিন্তু ওয়েল মেনটেন্ড, সুন্দরভাবে রং করা, পরিষ্কার, কোথাও কিছু ভাঙা বা খারাপ অবস্থায় নেই। এক্ষুনি মন্দির খোলা হচ্ছে, চলুন গর্ভগৃহটা আপনাদের দেখাই। মন্দিরের ভিতরে ঢুকতেই তিনজন নন্দী মহারাজের দেখা পেলাম। মন্দিরের ভিতরটাও কিন্তু খুব পরিষ্কার, কোথাও ফুল পাতা পড়ে নেই। মন্দিরের এই পাথরগুলো আমাদের জানান দেয় যে তারা কত পুরনো। এখানে একটি নয়, তিনটি নন্দী মহারাজ একসাথে অবস্থিত। গর্ভগৃহের ডান দিকে গণপতি মহারাজ অবস্থিত। এনাকে দর্শন করেই শিব মন্দিরে যাওয়া হয়। আমরাও এনার দর্শন করে
চললাম গর্ভগৃহের উদ্দেশ্যে। যত পুরনো এই মন্দির, ঠিক ততই পুরনো এই মহেশ্বর। এই চিপ্পাগিরিকেই বলা হয় অন্ধ্রপ্রদেশের হাম্পি। ভোগেশ্বরা স্বামী টেম্পল থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি লক্ষ্মী চিন্না কেশবা টেম্পলে। লক্ষ্মী চিন্না কেশবা টেম্পলের এটি হলো গোপুরাম। এই গোপুরাম প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটিও আবহ বিকারের ফলস্বরূপ দাঁড়িয়ে রয়েছে। চলুন যাওয়া যাক মন্দিরের ভিতরে। এই মন্দিরটির গোপুরাম আগের মন্দিরটার মতো পাথরের উপর পাথর দাঁড় করিয়ে তৈরি করা হয়েছে। সেই সকল পাথরের উপর খোদাই করা হয়েছে বিভিন্ন কারুকার্য। এটি হলো এই মন্দিরের ধ্বজাস্তম্ভ। এই মন্দিরটিও সম্পূর্ণভাবে পাথর দিয়ে তৈরি এবং প্রতিটি পাথরের উপর বিভিন্ন ডিজাইন খোদাই করা। এই মন্দিরটির গোপুরামের অবস্থা ভীষণ খারাপ, জীর্ণকায় অবস্থা। এখন যাওয়া যাক মন্দিরের ভিতরে। এই মন্দিরটিতেও জ্যামিতিক আকারে ডিজাইন লক্ষ্য করা যায়। মন্দিরের ভিতরে স্তম্ভগুলো সুন্দরভাবে ডিজাইন করা। এখানেও বসার জন্য চারিদিকে পাথর দিয়ে বসার জায়গা তৈরি করা। এই মন্দিরটি হলো লক্ষ্মী চিন্না কেশবা টেম্পল। চিন্না কেশবা মানে ভগবান বিষ্ণু। লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর মন্দির এটি। এখানেও মন্দিরের ছাদে অষ্টভুজাকৃতি জ্যামিতিক ডিজাইন চোখে পড়ে। যাওয়া যাক মন্দিরের ভিতরে। এখানেও মন্দিরের প্রবেশদ্বারে দুই মূর্তি পাথরের উপর খোদাই করা দেখতে পাওয়া যায়।
এখন আমরা ঢুকলাম মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে যে এই আলপনাটা দেখছেন, এই আলপনাটায় যে যে কালার ইউজ করা হয়েছে প্রত্যেকটি অর্গানিক কালার। ইনি হলেন মা লক্ষ্মী। আমরা এখন ঢুকছি মন্দিরের গর্ভগৃহে। এই গর্ভগৃহটি হল শ্রী বিষ্ণুর। এই গর্ভগৃহতে একটি গুপ্ত সুড়ঙ্গ পথ আছে। এটি হলো সেই গুপ্ত সুড়ঙ্গ পথ। এই পথটি পাহাড়ের উপর অবস্থিত আরেকটি মন্দির আছে তার সাথে যুক্ত। বর্তমানে এই গুপ্ত পথটি সরকার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। বলা হয় এই পথটি পুরোহিতরা ব্যবহার করতেন। মন্দিরের ভিতরের স্তম্ভগুলি তাদের বয়স জানান দেওয়ার চেষ্টা করছে আমাদের। এই যে আলপনাটা আমরা দেখতে পাচ্ছি, এই আলপনা কিন্তু রোজ চেঞ্জ করা হয়। মন্দিরের গর্ভগৃহে যে গুপ্ত রাস্তাটা আপনাদের দেখালাম, সেই রাস্তাটা উপরের এই মন্দিরটার সাথে যুক্ত। মন্দিরের গায়ে খোদাই করা হাতি দিক নির্দেশ করে দেয় মন্দির প্রদক্ষিণ কোন দিক থেকে করতে হবে। তার মানে এই মন্দিরে ডান দিক থেকে বাঁ দিকে প্রদক্ষিণ করতে হবে। এই বিরাট পাথরটির উপরে তেলেগুতে এখানকার ইতিহাস, মন্দিরের ইতিহাস সব কিছু খোদাই করা আছে। এই মন্দির নয়, দক্ষিণ ভারতে এরকম অনেক মন্দির আছে যে সব মন্দিরে ইতিহাস লিপিবদ্ধ করা হয় পাথরের উপরে। মন্দিরের গায়ে খোদাই করা হাতিগুলি মন্দির প্রদক্ষিণের দিক নির্ধারণ করিয়ে দিচ্ছে। ডান দিক থেকে বাঁ দিকে প্রদক্ষিণ করতে হবে এই মন্দিরে। এই মন্দির প্রাঙ্গণটিও খুব পরিষ্কার এবং পাথর দিয়ে বাঁধানো। মন্দিরের প্রধান দ্বারের সামনে পাথর এইভাবে দাঁড় করানো, কারণ মন্দিরে একসাথে অনেক লোক দলবদ্ধভাবে যাতে ঢুকতে না পারে, একে একে সারিবদ্ধভাবে যাতে নিয়ম কানুন মেনে
লোক ঢুকতে পারে, তার জন্য। পরবর্তী পর্বে 101টি মন্দির এবং 101টি জলাধার তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। আমার ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও গেলে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। ধন্যবাদ।